চাই আজকে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার যে চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন, কোনোভাবে কি এনসিপি চ্যালেঞ্জ হয়ে উঠছে কিনা নির্বাচন কমিশনের জন্য? এরই মধ্যে কিন্তু এনসিপি নেতাদের মুখে আমরা অনেকবার শুনেছি যে নির্বাচন কিভাবে হবে তা দেখে নেওয়া হবে, কিংবা আজকেও সার্জিস আলম বলেছেন নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। যদিও প্রধান নির্বাচন কমিশন আজকে বলেছেন নির্বাচন কমিশন কোনো দলের পক্ষ হয়ে কাজ করছে না এবং কোনো বেআইনি আদেশও নির্বাচন কমিশন দেবে না। কি বলবেন? ধন্যবাদ। আমার সাথে যারা আছেন এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। নির্বাচন কমিশনার আমার মনে হয় যে শুধু এই দফা না, সবসময় এই যে ভাই বললেন 2001-এর পর থেকে গত 20-25 বছর ধরেই নির্বাচন কমিশন আসলে চ্যালেঞ্জের মধ্যে থাকে। তাদেরকে বলা হয় স্বাধীন, হ্যাঁ, যে আপনি স্বাধীনভাবে কাজ করার জন্য আপনি ডিজাইন করা, কিন্তু আপনাকে যদি সবসময় কারো না কারো কথায় চলতে হয় তাহলে তো এটা একটা চ্যালেঞ্জের ব্যাপারই। তারা যা করতে চাচ্ছে তা করতে পারে না, কারণ বিভিন্নভাবে এটা নির্বাচন কমিশন বিগত দিনে দলীয়করণ হয়েছে। এবং আজকে একটা ইন্টারভিউ পড়ছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ স্যারের। উনি একটা প্রসঙ্গে বলেছিলেন যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, বিশেষ করে নির্বাচন কমিশনে তো মোটামুটি রাজি হয়েছে, দুদক বা মহাহিসাব রক্ষক, পিএসসি, এগুলোর ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। যে কি ব্যাখ্যা দিয়েছে এটা নোট অফ ডিসেন্টে, যে এতে নির্বাহী ক্ষমতার হাত পা বেঁধে দেওয়া হয়। তো আলী রিয়াজ স্যার ওখানে বলেছেন নির্বাহী মানে ক্ষমতার হাত পা ওখানে কেন থাকবে, মানে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে কেন নির্বাহী ক্ষমতার হাত পা থাকবে। তো আমাদের রাজনৈতিক দলগুলোর এক ধরনের, যেসব রাজনৈতিক দল পাওয়ারফুল থাকে তার কিন্তু প্রভাবে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো থাকে। এবং আপনি যদি এই নির্বাচন কমিশনের দিকে তাকান, এটার যে আইনের অধীনে নির্বাচন কমিশনাররা নিয়োগ পেয়েছেন, সেই আইনটার বিরুদ্ধে যারা বিগত সময়ে প্রোটেস্ট করেছে এবং এটাকে বাকশালী আইন বলেছে, তারার একটা সম্মতিতেই কিন্তু এই আইনের অধীনে নির্বাচন কমিশনাররা নিয়োগ পেয়েছে। এবং তাদের নিরপেক্ষতা নিয়ে কিন্তু আমাদের শুরু থেকে প্রশ্ন আছে। আপনি দেখেন এই নিরপেক্ষতা শুধু কি শাপলা প্রতীক নিয়ে সমস্যা? শুধু কি আপনারা প্রতীকটা পাচ্ছেন না বলে? এর আগে কিন্তু শাপলা প্রতীক অনেক দল চেয়েছিল, নাগরিক ঐক্য কিন্তু শাপলা প্রতীক চেয়েছিল, আর তাদেরকেও শাপলা প্রতীক দেওয়া হয়নি। তাহলে শাপলা প্রতীক না পেলে আপনারা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে ফেলছেন, বিষয়টা কি এমন যে শুধু একটি প্রতীকের জন্য? ওনারা এটার প্রথমত তো কোনো ব্যাখ্যা দেননি, এবং সর্বশেষ সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেছে পরবর্তী কমিশন সভায় ওনারা এটা ডিসিশন নিয়ে জানাবে। এটা কেন দেয়নি, আমি একটা ধারাবাহিক একটা কথা বলি। আমরা যখন 22শে জুন সব ধরনের শর্ত মেনে কিন্তু আমরা নিবন্ধনের জন্য আবেদন করলাম, পরবর্তীতে কিন্তু এবং আমাদের দলের জন্য আমরা শাপলা প্রতীক চাইলাম, এবং তারা যখন আমরা সংবাদপত্রে জানতে পারলাম যে এটা দেয়া হবে না, এটা তালিকাভুক্ত করা হয় নাই, আমরা আবেদন করলাম। এবং 3রা আগস্টেও কিন্তু তাদের সাথে আমাদের সামনাসামনি বৈঠক হয়েছে, আবেদন হয়েছে, এবং তারা কিন্তু এটার কোনো ব্যাখ্যা আমাদেরকে দেননি যে এটা কেন হবে না। প্রথমত তারা বলল জাতীয় প্রতীক, আমরা এটার সুস্পষ্ট ব্যাখ্যা দিলাম যে বর্তমান সংবিধান অনুযায়ী এটা জাতীয় প্রতীকের একটা অংশ, 4টা অংশের একটা অংশ। আমরা এগুলো নিয়ে অনেকবার আলোচনা করেছি। সর্বশেষ যে তথ্যটা আমি একটু বলি, কিন্তু মূল অংশটাই কিন্তু শাপলা, ভাসমান শাপলা, এবং 2 সাইডে কিন্তু ধানের শীষ, উপরে 3টা সংযুক্ত পাটপাতা এবং তারকা। রিসেন্টলি তারা যেটা বলেছে যে সেটা হচ্ছে ডিজেফাইয়ের লোগোর সাথে সাংঘর্ষিক হয়। এখন আপনি দেখেন বাংলাদেশ পুলিশের লোগোতে ধানের শীষ আছে, সুপ্রিম কোর্টের লোগোতে দাড়িপাল্লা আছে, দাড়িপাল্লা নিয়ে জাতীয় পার্টি নির্বাচন করছে এবং রাজনীতি করছে। যে বিমান বাহিনীর লোগোতে ঈগল আছে, এটা নিয়ে এবি পার্টি তাদের নিবন্ধিত দল। তাহলে এই যে ব্যাখ্যাটা দিতে না পারা, আর আগের আরেকটা দল চেয়েছে, আমরা আরেকটা দল কিন্তু এটা সেকেন্ড, তারা কিন্তু একটা প্রতীকে অলরেডি নিবন্ধিত। এই শাপলা প্রতীকের ইস্যুটা একদিকে, আরেকদিকে আপনি দেখেন আমাদের কিন্তু নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ কিন্তু তারা মানে আসার আগেই কিন্তু তারা, আমরা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কথা বলবো, তবে বিরতির পর প্রশ্নে যাব নীলুফার চৌধুরী মনিয়াপার কাছে। মনিয়াপা, এই যে তৃণমূলের রাজনীতিতে নানা ধরনের বিশৃঙ্খলার কথা শোনা যায়, নানা ধরনের সংকটের কথা শোনা যায়, কেউ কাউকে মানছেন না, কোন দল, চাঁদাবাজির কথা শোনা যায়, নানা ধরনের সমস্যার কথা শোনা যায়। কেন আপনার কাছে মনে হয় এই সংকটটা থেকে কেন আমরা বের হতে পারছি না এত বড় একটা অভ্যুত্থানের পরেও? দেখেন, এটা বিএনপি একটা বড় সংগঠন, অনেক বড়, যেটা চিন্তাই করা যায় না। তৃণমূলের একদম প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত কমিটি আছে, ইউনিয়নের ভেতরে যে ওয়ার্ডগুলো আছে সেখানেও কমিটি আছে। তো সেই জায়গায়
আপনার এত বছর পরে হঠাৎ করে একটা সরকারের মানে জঘন্যতরভাবে উৎখাত হয়েছে সরকার, দেশের অনেকটা আইন শৃঙ্খলায় অনেকটাই ধরাছোঁয়ার বাইরে, মব মানুষ যখন করছে সেইখানে বড় দলের একটু তো এদিক আমি ওদিক কিন্তু হতেই প্রশ্নটা পারে। বিএনপিকে নিয়ে করিনি, আমি বলেছি তৃণমূলের রাজনীতিতে যে নানা ধরনের সংকট, আমি তো কোনো দলের নাম উল্লেখ করিনি। আপনি কেন মনে করে নিলেন যে আসলে বিএনপিতেই সমস্যা? না, এটা বিএনপি, আমি আমারটা বলছি, আমি অন্যের দলেরটা নিয়ে তো আমার কথা বলার কথা না, কারণ এটা আমার নীতি বিরুদ্ধ। সেইখানে অন্য দলগুলো যে করছে না তা না, সব দলই করছে, নিশ্চয়ই তাদের প্রতিনিধিরা তাদের কথাগুলো বললে ভালো হয়। তো আমি বিএনপির কথা বলছি, বিএনপির এবং বিএনপির নেতৃত্বে আপনার ডাকা হচ্ছে সেন্ট্রাল থেকে, সবার সাথে কথা বলছে, তৃণমূলের সাথে, এবং আমাদের ধারণা যে এই সমস্যাটা খুব বেশি দিন থাকবে না। একটা জায়গায় তো আপনার আস্থায় আসতেই হবে, আস্থায় আছে সেন্ট্রালের প্রতি, সেইখানে নিজেদের সুখ দুঃখ হাসি কান্না মিলেই তো একটা রাজনীতি, সবাইকে সব কিছু দেওয়া যায় না। তো সবাইকে যেহেতু সব কিছু দেওয়া যায় না, কাউকে এটা মেনে নিতে হবে, বা অনেক কিছু আছে অন্য কিছু, তাকে হয়তো বা অন্য কিছু দিয়ে তাকে খুশি করা যাবে, যে কোনো কিছুতে। প্রতিদ্বন্দ্বিতার মধ্যে অনেক দিন নির্বাচন হয় না এই দেশে, 3-4টা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারে নাই বললেই চলে। সেই জায়গায় আমাদের একটা লম্বা কিউ পড়ে আছে। এই কিউটাকে কমাতে গেলে তাদের সাথে টাইম টু টাইম কথা বলে এবং এক একজনকে এক এক কিছু দিয়ে তাদেরকে খুশি করতে হবে। আমি মনে করি যে রাষ্ট্রটা সবারই এক ধরনের দায়িত্ববোধ আছে, সেই দায়িত্ববোধটা মনে করে দিলে এবং আইনের অনুশাসন যেটা যদি বলবৎ থাকতো বাংলাদেশে, তাহলে এই অবস্থা হতো না। তাহলে আইনই তার নিজস্ব গতিতে অপরাধীকে খুঁজে বের করতো, যে অপরাধ করুক, অপরাধী হোক বা না হোক, অপরাধ করার কোনো সুযোগ থাকতো না। কিন্তু এখানে যথেষ্ট সুযোগ আছে, এখানে যারা নতুন সরকার, তার অভিজ্ঞতা নেই, সে এটা পারে না। আবার অভিজ্ঞতা না থাকলেও যেটুকু পারতো সেটুকু হয়তো বা সে কোনো দিকে ধাবিত হওয়ার জন্য সেটুকু করে না, ইচ্ছেও একটা ব্যাপার। কারণ দেশের যখন আইন শৃঙ্খলা চরম অবনতি, তখন যখন স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার সময় ডেকে যখন সাংবাদিকদের সম্মেলন করলো, তখন বললেন উনি যে দেশ আগের চেয়ে বেটার আছে। রাত 3টার সময় সাংবাদিক সম্মেলন করা অর্থই বোঝা যায় দেশ কেমন আছে। তারপরে কিন্তু কয়েকদিন আমরা ছিনতাই, রাহাজানি এইসব একটু কম দেখেছি, কারণ আইন যদি বলবৎ থাকে তাহলে আপনার আইন শৃঙ্খলাটা সুন্দর থাকে। তো সেই হিসেবে আমরা বলতে চাই যে তৃণমূলটাও অবশ্যই একটা সৌন্দর্যের মধ্যে আসবে, যে শেপটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদেরটা বললাম, অন্যরা বড় বড় জায়গায় বড় বড় সমস্যার সৃষ্টি করছে, প্রত্যেকেই কম বেশি করছে, তো তারা তাদেরটা বলবে।